পাকা পাকা কথা বলো, কাজে কিছু করো না, সম্মান নিয়ে খেলা করো, এ কি ছলনা। পাকা পাকা কথা বলো, কাজে কিছু করো না, রে সম্মান নিয়ে খেলা করো, এ কি ছলনা। ওয়েলকাম টু টক ঝাল মিষ্টি উইথ ইপসিতা। আর আমি ইপসিতা, এখানে নো গালাগালি, নো খিস্তি, অনলি মস্তি। তো আজকে ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম, এটা কার জন্য গাইলাম আপনারা বুঝেই গেছেন। অবশ্যই আমাদের তিন রানী ফরফরানি। তো তিন রানী ফরফরানি জানেন, খুব পাকা পাকা কথা বলতে পারে কিন্তু। হ্যাঁ, কেন বলছি ওকে পাকা পাকা কথা বলতে পারে? সবাই তো কথা বলবেই, পাকার কাঁচার কি। কিন্তু ও তো বাচ্চা মেয়ে না, ও তো ছোট্ট বাচ্চা মেয়ে। তো ছোট্ট বাচ্চা মেয়ে হয়েও যা পাকা পাকা কথা বলেছে গত দুটো ভিডিওতে, একটাতে নারী স্বাধীনতা, একটাতে এমনি ব্যক্তি স্বাধীনতা, এই সমস্ত কিছু নিয়ে কত ডায়লগ দিয়েছে, তাই না? তা আমি অনেক কিছুই সেটা সম্পর্কে বলেছি যে ও কিভাবে নিজে স্বাধীনতা ফলিয়েছে। শুধু তাই নয়, স্বাধীনতা ফলিয়েছে সেটা বড় কথা নয়, ও নিজে যেটা করেছে সেটা অন্যায়। আইনের চোখে অন্যায় না হলেও সামাজিকভাবে তো সেটা অন্যায়, নৈতিকভাবে সেটা অন্যায়। মানে একজনের সাথে সম্পর্কে থাকাকালীন, মানে একজনের সাথে বৈবাহিক সম্পর্কে থাকাকালীন অন্য আরও একজনের সাথে সম্পর্কে জড়িয়ে যাওয়া, সেটা কিন্তু সব দিক দিয়ে সমস্তভাবে সে জড়িয়ে পড়েছে। তো সেটাকে অনৈতিকই বলবো, কারণ একটা জায়গা থেকে বেরিয়ে এসে, একটা সম্পর্ক থেকে বেরিয়ে এসে আবার একটা নতুন সম্পর্ক করলে তাতে কারোর কোনো আপত্তি থাকার কথা না। আমাদের কেন, সারা পৃথিবীতে সব দেশ, সব সভ্য সমাজ ডিভোর্স নামে এই একটা সুবিধা আমাদের দিয়েছে যে না পোষাচ্ছে যে কোনো কারণে ডিভোর্স নাও, মুভ অন করো, গিয়ে তুমি অন্য সম্পর্ক করো। যেমন রিলেশন যেখানে বিয়ে হয় না, তারাও এই যে যেরকম একটা সম্পর্কের পর অন্য একটা সম্পর্কের মাঝখানে তাদের কি থাকে, ব্রেকআপ। আমাদের বৈবাহিক জীবনে যেটা হচ্ছে গিয়ে ডিভোর্স, আর সেখানে প্রেমের সম্পর্কে সেটা ব্রেকআপ করে তারপর তুমি মুভ অন করে আবার নতুন সম্পর্কে যাও, তাতে কারোর কোনো অসুবিধা নেই। তোমার জীবন, তুমি একটা কেন 10 বার নিজেকে সময় দিতে পারো, সুযোগ দিতে পারো। সেক্ষেত্রে কিছু মানুষ কথা বলবে, হু কেয়ার্স, এটা কিন্তু কেয়ার করার কোনো ব্যাপার না। কিন্তু এই যে এরকমভাবে পরকীয়া করে একজনের সাথে মিথ্যে নাটক করে তার সেন্টিমেন্ট নিয়ে এত বছর ধরে খেলে, এত বছর ধরে কেন বলছি, কারণ টিন নিজেই স্বীকার করেছিল যে এই ফোকলার সাথে ওর অনেক বছরের সম্পর্ক, আর সেটা আমরা দেখেওছি বিভিন্ন পোস্ট। মানে এই যে কথা উঠতো যে এই যার সাথে আলাপ হয়েছে, সে মানে যার সাথে টিনের প্রেম, সে তাকেও আগে চিনতো না। এটা সম্পূর্ণ মিথ্যা, তার তো প্রমাণ আমরা পেয়েই গেছি। এমনকি পোস্ট যখন করেছিল জন্মদিনে, সেখানে নাম ধরে দাদা বলে হ্যাপি বার্থডে, তুমি ভালো থেকো, সবসময় আনন্দে থেকো, এরকমভাবে। তো এটা সম্পর্কটা আগের থেকে না হলে, ফেসবুকে আলাপে কেউ কাউকে ওরকমভাবে দাদা বলে করে না আর কি, সাধারণত পোস্ট করে না বা উইশ করে না। তো যাই হোক, তার উপর কি যেই নামে আলাপ হয়েছে, ধরুন যেটা ওর আসল নাম, যেটা কিনা ফেসবুকে দেখা যাচ্ছে, সেই নামটার সাথে যদি দাদা জুড়তো, তাহলে বোঝা যেত যে হ্যাঁ, তার মানে ফেসবুকে দাদা পাঠিয়েছে, সেখানে দাদা তাকে উইশ করছে। কিন্তু বাড়ির ঘরের ডাক নাম, যেটা কিনা কেউ জানে না, তো সেই নামে উইশ করছে। সেই সময় থেকেই কিন্তু আমার ওই জিনিসটা নিয়ে সন্দেহ ছিল যে এদের অনেক পূর্ব পরিচিতি, এমনকি এরা বিয়ের আগের থেকে আলাপ, সেটা বোঝা যাচ্ছিল। ঠিক আছে, মেসেঞ্জারের চ্যাট দেখিয়ে কবে কানেক্টেড হয়েছে সেইটা দেখিয়ে প্রমাণ করার চেষ্টা করেছিল যে ওদের সদ্য আলাপ, খুব বেশি দিন আলাপ হয়নি, কিন্তু প্রমাণ করে দিয়েছিলাম যে চ্যাটিংটা শুরু করেছে সদ্য, কিন্তু আলাপ অনেক বছরের। মানে যবে থেকে দুজনেই ফেসবুক খুলেছে, হয়তো এই ছেলেটি মেয়েটিকে খুঁজে নিয়েছে। ঠিক আছে, তো অনেক দিন থেকেই কানেক্টেড, প্রথম থেকেই কানেক্টেড হয়েই তারপর কি হয়েছে, ফোন নাম্বার আদান প্রদান হয়েছে। তখন আর মেসেঞ্জারের কোনো প্রয়োজন পড়েনি, তখন কি হোয়াটসঅ্যাপ বা কল, সেখান থেকেই আস্তে পুরনো যে আর কি প্রেম বা পুরনো সম্পর্ক, সেটা ভাতে বেড়েছে। বুঝতে পেরেছেন? তো যাই হোক, টিনের ভিডিও দেখলাম, টিনের ভিডিওতে মানে পুঙ্খানুপুঙ্খ বলার মতো কি বলবো, আগের ব্লগেই দেখেছিলেন যে আগের ব্লগে বলেছিল যে
নারকোল নারকোল ওর দাদাভাই নারকোল ছাড়াচ্ছিল, বলছিল যে নারকোল কী করতে ছাড়াচ্ছিস রে, বলছিল যে তালের বড়া হবে। তো বলে তাল নেই, এদিকে তাল আসেনি এখনও, আর তার আগেই নারকোল আর কি ভাঙতে শুরু করে দিয়েছিস। তখন বলেছিল যে না, বিকেলবেলা আসবে একজন এসে, কোনো এক কাকি না কার নাম বললো সে এসে তাল দিয়ে যাবে। তো সেই তাল কিন্তু বুঝলাম যে তিনি এসে দিয়েছিলেন, আর ব্লগে দেখিয়েও ছিল যে একজন কেউ এসছিল, তো তাল নিয়ে এসছে, তো তালের বড়া হবে, ফাইনালি আজকে তালের বড়া হবে। তো টিন সকালবেলা যেরকমভাবে ব্লগ শুরু করে সেরকমভাবেই ব্লগ শুরু করলো। তো বোঝাই যাচ্ছে এখন একেবারেই ইচ্ছা করছে না, কারণ যেখানে থাকতে ইচ্ছা করছে সেখানে ও থাকতে পারছে না, এটা বলেছি আপনাদের। তো সেই জন্যই কথায় কথায় শুধু ভালো লাগে না, ভালো লাগছে না, ভালো লাগছে না, প্রত্যেক ভিডিওর মধ্যে এখন এই ভালো লাগছে না কন্টেন্টটা হবে। তো যাই হোক, গতকাল মাকে নিয়ে বেরিয়েছিল, তারপর থেকে মনে হয় যে একটু ভালো লাগছে না, ব্যাপারটা একটু কমেছে। বলেছিল হাসনাবাদে গেছে আর তার উপর লিগাল কাজ করতে গেছে। তো শুনলাম এখন কানে আসলো যে এই লিগাল কাজটা আর কিছুই না, সেটা হচ্ছে গিয়ে নতুন করে ফ্ল্যাট বা বাড়ি খোঁজা। কারণ যে ফ্ল্যাট বা যে বাড়ি ও ভাড়া নিয়েছিল সেখানে তো থাকতে পারবে না। আর এই যে দেখাতে পারবো না, চিন্তা করে দেখুন, যখনই কোনো লিগাল কাজে গেছে, যে কোর্টে গেছে, কোর্ট রুমের ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ থাকে না, কিন্তু কোর্ট চত্বর আমাদের দেখিয়েছে সেখানে ভালো কোথায় ঘুগনি পাওয়া যায়, সেটা আমাদের দেখিয়েছে। এর আগে যখন সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে গেছিল বসিরহাটে, সেখানে অবশ্যই ভেতরে গিয়ে আমাদের দেখাতে পারবে না, কিন্তু বাইরে থেকে ছবি তুলিয়ে একটা চমক দেওয়ার জন্য, ভয় দেখানোর জন্য, যে আর ভয় দেখানো কি, ও তো সত্যিই স্টেপ নিয়েছিল, কিন্তু সেই স্টেপ ধোপে টেকেনি, ধোপে টেকেনি আর টিকবেও না। যে নিজের লাইফ নিজেই পাবলিক করছে, সেই পাবলিক লাইফটাকে পাবলিক প্রপার্টি করছে আর সেখান থেকে ইনকাম করছে। তো সেখান থেকে ভিডিওর মধ্যে কোনো কথা যেগুলো অনুমান ভিত্তিক বা দেখে মনে হচ্ছে এরকমভাবে যারা বলছে তাদের ও কিছুই করে নিতে পারবে না। কারণ আমাদের স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আমাদের সংবিধান আমাদের সেই রাস্তাটা দিয়েছে যে আমরা কোনো কিছু যেটা দেখছি সেটা সম্পর্কে নিজের ওপিনিয়ন, নিজের মতামত দিতেই পারি। আর এখন ইউটিউবটা এখন এমন একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে যেখানে থেকে মানুষ ইনকাম করছে। ইউটিউব নিজে ক্রিটিসিজম, তারপর হচ্ছে গিয়ে রোস্টিং, এগুলোকে ইউটিউব নিজেই সেগুলোকে স্বীকৃতি দিয়েছে। তো যেখানে আমরা কাজ করছি সেই ইউটিউব যখন আমাদের স্বীকৃতি দিয়েছে, তখন আর এটা নিয়ে চিন্তা করে তো কোনো লাভ নেই। হ্যাঁ, চিন্তার বিষয় সেখানেই হবে যদি এমন কোনো কথা যেটা ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে না, যেটার কোনো রকম কোনো মানে ভিডিওর মধ্যে থেকে অনুমান করার মতো কোনো জায়গা নেই। হ্যাঁ, আপনি ওর ভিডিও না করুন, অন্য কারোর ভিডিও, সে কোনো প্রমাণ দেখালো, সেখান থেকে যদি আপনি দেখলেন, যেমন দেখুন এই যে যখন ওরা অযোধ্যা গেছিলো, সেটা ফেসবুক থেকে আমরা দেখে, আমি নিজের প্রোফাইলে দিয়েছিলাম অংশ বিশেষ, পুরো দেখিয়ে দিয়েছিলাম। তো সেটা ও আপলোড করেনি, কিন্তু ওকে পাবলিক একটা জায়গায়, পাবলিক ফোরামে ওকে দেখা গেছে যে ওর বন্ধুর সাথে নাচছে ওই বাসের মধ্যে, ফাগুনের মোহনায় ডিডিডিক ডিডিডিক ডিডিডিক। তো আমি দেখেছি সেটা আছে, সেটা তুলে দিচ্ছি, সেখানে কোনো রকমভাবে কোনো আপত্তি করার কোনো জায়গাই নেই, মানছি ওইটা ও আপলোড করেনি, কিন্তু কোথাও না কোথাও তো আপলোড হয়েছে। সেক্ষেত্রে মিথ্যে কথা তো বলছি না, ওর নামে মিথ্যে গুজব বা কোনো রকম কুৎসা তো রটাচ্ছি না। তো যারা এই কুৎসা রটাচ্ছে না, যারা কারুর না কারুর ভিডিও থেকে যে জিনিসগুলো আসছে সেগুলো নিজেদের ভিডিওর মধ্যে বলছেন, তাদের কোনো রকমই কোনো চিন্তা করার বিষয় নেই। বাদবাকি ওর সম্পর্কে যে যা কথা, যেগুলো ও দেখায়নি, যা বলা হয়েছে, প্রত্যেক কটা কথা কিন্তু সত্যি, মানে 99.9% সত্যি দেখা গেছে। আমি একটুখানি ছেড়ে রাখলাম, কারণ মানুষ মাত্রই ভুল হয়, সে আমারও ভুল হয়, অন্য আরও ক্রিয়েটাররা তাদেরও অনেক সময় একটা দুটো ভুল হয়ে যায়। অনেক সময় মানুষ কোনো তথ্য যেটা আসলো সেটা ঠিকভাবে খতিয়ে দেখলো না, বা হতে পারে একটা জিনিসকে দেখে প্রত্যেকেই আলাদা আলাদা রকম ওপিনিয়ন তৈরি করতে পারে। তো সেক্ষেত্রে ও যে ঘোড়ার ঘনরস সেখানে যায়, সেখানে দেখেছেন কল রিভিল হয়েছিল, কল রেকর্ডিং রিভিল হয়েছিল। ওই যে ঘোড়ার ঘনরস, সেখানে একটা দোকান আছে, সেখানেও দোকানদারি করছিল, কেউ না কেউ দেখিয়ে দিয়েছিল। সেগুলো বলার জন্য কি আমাদের ওপর কোনো স্টেপ হবে? স্টেপ যদি হয়ও সেটা কোনো লাভ হবে না। স্টেপ নেওয়াবে ওকে দিয়ে, কেন বলুন তো? কিছু মানুষ বসেই আছে
ওর এই ইনকামগুলো আর কি ভালোভাবে ইউটিলাইজ করার জন্য, ওর বুদ্ধি আর ওর এই টাকা সমস্ত কিছু ভালোভাবে ইউটিলাইজ যাতে ভালো করে করতে পারে, সেই জন্য কিছু মানুষ আছে যে কিনা উস্কাচ্ছে, কিন্তু তাদের উস্কানিতে পা দিয়ে প্রবলেমে টিনই পড়বে। দৌড় ঝাঁপ, টাকা পয়সা খরচা সমস্ত টিনকেই করতে হবে। টিনের মতো বলছি, যারা যারা ব্লগার আছে, যারা যারা ক্রিয়েটার আছে, তাদের এক এবং একটাই কাজ যে তারা নিজের মতো নিজেদের কন্টেন্ট করতে থাকুক, আর কোনো কিছুই নয়। হ্যাঁ, তবে কোনো জিনিস মাত্রা ছাড়িয়ে গেলে অবশ্যই বললাম যে ভিডিওর ভেতরে দেখা যাচ্ছে না, অথচ এমন কথা যার কোনো প্রুফ কোথাও কোনো ভিডিওতে নেই, সেরকমভাবে যদি হয় তাহলে নিশ্চয়ই সেটা নিয়ে তো স্টেপ নেওয়া যেতে পারে, তাই না? তো যাই হোক, যেমন কিনা দেখেছেন অনেকেই মানে ক্রিয়েটারদের সাথে না পেরে উঠে তাদের বাচ্চাদের টানাটানি করে। আমার সাথে তো হয়েছে, শুধু আমি নয়, এরকম ভিকটিম আরও আছে। সেগুলো কিন্তু নিয়ে নেওয়া যায় না। আমি তোমাকে একটা কথা বলছি, পরিপ্রেক্ষিতে তুমি একটা আমাকে কথা বলছো, হয়তো আমি গালাগালি না দিয়ে বলছি, মানছি তুমি গালাগালি দিয়ে বলছো, সেটাও অবধি মানছি, কিন্তু তোমার সাথে আমার হচ্ছে 1 to 1, তুমি আমার বডি শেমিং করো, আমি তোমার বডি শেমিং করবো, গিভ অ্যান্ড টেক এরকম হলেও হতে পারে। সেটাকে আমি বলবো না যে এটা উচিত, বাট সেটাকে আমি মানে এটাও বলতে পারবো না যে না এটা একেবারেই উচিত নয়। যে জैसे को तैसा, টিট ফর ট্যাট একে অপরের দুজনের মধ্যে হচ্ছে, করো, কিন্তু সেখানে বাচ্চা অবধি চলে যাওয়া, কারণ সেই বাচ্চাটার একটা লাইফ আছে, সেইগুলো অ্যাভয়েড করা উচিত। তো যাই হোক, টিন দেখলাম যে জবের থেকে খুব দৌড়েছে, আমার মনে হচ্ছে ও যে গেছিলো, বললো না যে একটা তো কাজ দেখাতে পারলাম আর একটা কাজ দেখাতে পারলাম না। তো এর আগেও ও বলেছিল হাসনাবাদ গেছি, তো স্টেপ নিতে যাওয়ার জন্য যদি সেটা হয়, ও আগেও কিন্তু একবার আমাদের দেখিয়েছিল যে ও হাসনাবাদ পুলিশ স্টেশনের বাইরেটা, যে বাইরে, আর সাথে কিন্তু একজন ছিল, বকদাদা ছিল, টিনের বকদাদা ছিল। তাহলে এবার যদি ও থানায় যেত, বাইরে থেকে অন্তত থানায় এসেছিলাম সেটাও অন্তত বলতো। তো যাই হোক, সেটাও বলেনি। তো অনেকেই আবার বলছে যে কোনো উকিলের সাথে দেখা করতে গেছে, গড নোস, বলতে পারছি না। তবে হ্যাঁ, আমি এর আগে সবসময় দেখেছি ও যখনই কোনো লিগাল কাজ করেছে তখন সেটা মানে যেটুকু দেখানো যায় যে হ্যাঁ এইখানে গেছি, সেটা কোর্ট না থানা না সাইবার ক্রাইম সমস্ত কিন্তু দেখিয়েছে, কিন্তু এইবারই অন্যথা হলো। দেখা যাক কি হলো, দেখা যাক। এবার ব্যাপারটা কি বলুন তো, ও যে নতুন করে কারোর ওপর স্টেপ নিতে যাচ্ছে, নাকি ও সেই যে মনে আছে রিট অফ ম্যান্ডামাস করেছিল, তার তো কিছু না কিছু মানে প্রসিডিওর এগিয়েছে, কারণ এই রিট অফ ম্যান্ডামাস কিন্তু মানে অনন্তকাল ধরে চলে না, এটার একটা সার্টেন লিমিটেড টাইম আছে। আমি তো গুগলে দেখেছিলাম 180 দিনের মধ্যে রিট অফ ম্যান্ডামাসের কি হলো না হলো তার নিষ্পত্তি করতে হবে, এটাই শুনেছিলাম। তো জানি না ও কবে থেকে করেছিল, চিন্তা করে দেখুন 180 দিন হয়েছে কি হয়নি। তো সেক্ষেত্রে সেই রকম কোনো কাজের জন্য ওকে ডেকে পাঠানো হয়েছিল কি না থানা থেকে, এটাও হতে পারে। হয়তো ওকেও ডাকা হয়েছিল, তো সেটাও কিন্তু যদি ও থানায় যায় সেটা লিগ্যাল কাজেই গেছে, সেটাও কিন্তু লিগ্যাল কাজ। ওকে ডেকে কোনো জিজ্ঞাসাবাদ করা, এতগুলো কেস, তো সেটার জন্যও কিন্তু ও যেতে পারে। তো হয়তো সেই কারণেই মানে ও যেহেতু অন্যের বিরুদ্ধে কিছু করতে যাচ্ছে না, কাউকে মানে আর কি, যেমন হুড়কো গোজার চিন্তা করে, তো সেটা করতে যাচ্ছে, নাকি ও যে হুড়কোটা অলরেডি করে রেখেছে সেটা নিয়ে কিছু হচ্ছে, সেটা নিয়ে কিন্তু আমার একটুখানি ধোঁয়াশা আছে। তো যাই হোক, বললে একটা কাজ হয়েছে, একটা কাজ হয়নি। আবারও আগের দিন দেখেছিলাম ঘুগনি, ওখান থেকেও আবার একটা জায়গা থেকে ঘুগনি খেয়েছিল। তো আজকে ব্লগের মধ্যে একটা জিনিস দেখলাম যে রান্নাবান্না হচ্ছে। তো আজকে দেখলাম যে আমাদের অমাবস্যা দেবী একদম হেসে কথা বলছে, আর হবেই তো। বেশ কদিন ওনার মুখ যেরকম হাড়ি হয়েছিল, আমরা খুব ভালো করে বুঝতে পারছিলাম যে ভেতরে ভেতরে বেশ কিছু ঘোটালা চলছে। তো আমার মনে হয় এটাই সত্যি, যে কথাটা শুনছি না, যে নতুন করে আবার ফ্ল্যাট দেখছে, হয়তো কোনো একটা ব্যবস্থা করে নিয়েছে, হয়তো কোনো একটা নতুন জায়গারও ব্যবস্থা করে নিয়েছে। তো এবার তো খুব সন্তর্পণে করবে, কোনো মানে রাস্তা দিয়ে যেতে যেতে কোনো দোকান পাট হ্যানা তানা আমার মনে হয় কিচ্ছু দেখাবে না। যদিও নতুন কোনো ফ্ল্যাট নেয় তো ডাইরেক্ট সেখানে পৌঁছে জানলা দরজা বন্ধ করে তারপর মনে হয় আমাদের সাথে শেয়ার করবে, যাতে কেউ কিচ্ছুটি না বুঝতে পারে। কিন্তু আগের বার চিন্তা করে দেখুন যে রাস্তা দেখিয়েছিল, সবই দেখিয়েছিল, কিন্তু যেহেতু ফ্ল্যাটটা অলরেডি ফেসবুকে পোস্ট করা ছিল ফ্ল্যাটের অ্যাড, সেখান থেকেই কিন্তু খুঁজে পেয়েছি। আমি যেমন প্রথম আমি পেয়েছিলাম
সেই ফ্ল্যাটটা কোন ফ্ল্যাট, কোথায়, কি বিষয়, জায়গার নাম অবশ্যই অন্য একজন বলেছিল, কিন্তু ফ্ল্যাটের যে হোম ট্যুরটা সেটা কিন্তু আমি প্রথম দেখিয়েছিলাম, ঠিক আছে। তো কারণ সেটা হঠাৎ করেই ফেসবুকে আমার সামনে চলে আসে। তো এরকম যদি আবারও ফেসবুকে অ্যাড দেওয়া কোনো ফ্ল্যাট হয়, তো সেটাও নিশ্চয়ই কারুর না কারুর চোখে ঠিকই পড়ে যাবে। আমার ভিডিওর মধ্যে আগের দিন কমেন্ট করেছিলেন কেউ একজন যে দিদি ওই যে গামলা, তারপর হচ্ছে গিয়ে কড়াই, ওগুলো মনে হচ্ছে অমাবস্যা দেবী কেনেনি, ওগুলো মনে হয় ঘোড়ার ঘনরস থেকে পাঠানো হয়েছে। তো ওই যে কাকা আর কি, সেই কাকার ওয়াইফ মনে হয় পাঠিয়ে দিয়েছে, মানে আমাদের কাকার ছেলের মা। তো জানি না, হতেও পারে, না আমি এটা সম্পূর্ণ উড়িয়ে দিচ্ছি না, না হওয়ার কিচ্ছু নেই। তবে মনে হলো যে হয়তো নাও হতে পারে, হয়তো অমাবস্যাই কিনেছে, কারণ চাইছে মেয়ে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব চলে যাক, এখান থেকে চলে যাক। কারণ হচ্ছে গিয়ে এই যে একটা কথা দেখেছেন, আমি আমার ভিডিওর মধ্যে বলেছি যে টিন বলেছিল যে বৌদি সম্পর্কে, আমাদের ধানি লঙ্কা সম্পর্কে, যে ও আস্তে আস্তে সমস্তটাই শিখে যাবে, আমি যেরকম শিখেছি সেরকম সমস্তটা শিখে যাবে। তো সেই জন্যই বৌদিকে মনে হয় এখন এই ননদের সাথে খুব বেশি থাকতে দিচ্ছে না। মানে এই যে বৌদিও যদি স্বাধীনতার স্বাদটা পেয়ে যায়, দেখেছেন এমনিতেই বৌদি স্বীকার করে নিয়েছে যে দুজনের জন্য রান্না করতে খুব ভাল লাগে, খুব মজা লাগে, কারণ অল্প পরিমাণে রান্না ভালো লাগে। তো সেই সমস্ত কথা কিন্তু যেহেতু ভিডিওর মধ্যে তুলে ধরেছিলাম, সেই জন্য টিনের মা আস্তে আস্তে বুঝতে পেরেছে। আর উনি প্রচণ্ড চালাক, তাই কাউকে কিছু বুঝতে দেবে না। মানে হয় না, দেখবেন যে কখনো কখনো আপনি বুঝতেই পারবেন না যে আপনার কোথায় কেটে গেছে, পরে দেখবেন যে সেখানটায় রক্ত। তো ওই যে যখন চিটটা লেগেছিল, তখন কোথাও না কোথাও তো কোনোভাবে লেগেছিল। তো ওই চিটটা দিতে অমাবস্যা দেবী খুব ভালো করে জানেন। যেমন কিনা এই যে সন্দীপের বাড়িতে গেল, দুদিন থাকলো ওখানে মেয়ের সাথে। সন্দীপ নিজের বেডরুম ছেড়ে দিল যে মা মেয়ে দুজনে একসাথে বরং সুখ। কিন্তু সেখানে মাঝখানে যে গিয়ে কত প্ল্যানিং প্লটিং, সন্দীপের মুখে সবই তো শুনেছেন, কত প্ল্যানিং প্লটিং। তবে সন্দীপ আজকে বলল, আমি কিন্তু অনেক দিন আগে যেই মুহূর্তে শুনেছিলাম এই কথাটা, যে ওই দুদিন মা মেয়ে কোথায় ছিল, যখন বলেছিল টিন যে 14 থেকে 17 আমার সাথে যে কি হয়েছিল, সেটা যখন ও আমাদের সবার সামনে তুলে ধরেছিল, সেই ভিডিওটাই আমি খুব ভালো করে টিনের কথাগুলো শুনে আর সন্দীপের কথাগুলো শুনে আমার মাথায় আসছিল যে 14 থেকে 17 কী করে টিনের ওপর পাশবিক অত্যাচার হতে পারে। কারণ 14 তারিখ হাতে নাতে ধরা পড়েছে, আর 15 তারিখ সঙ্গে সঙ্গে আর কি 14 তারিখেই সন্দীপ ফোন করেছে, 15 তারিখ সকালের মধ্যে চলে এসছে ওর মা ওখানে উইথ ওর ওই দাদা ভাই আদ্দামরা, আমাদের লাইফা, তাকে নিয়ে চলে এসছে। তাহলে মা থাকাকালীন কি করে সন্দীপ বা সন্দীপের বাড়ির কেউ ওর সাথে অমানবিক পাশবিক অত্যাচার করতে পারে? ও নিজেকে এই তিলোত্তমা বা অভয়ার সাথে তুলনা করছে। লজ্জা করে না? আপনাদের লজ্জা করে না যারা ওর সাপোর্ট করেন, ওর এই পরকীয়াটাকে সাপোর্ট করেন, ওর এই শারীরিক খিদে, যেটা আপনারাই অনেক ক্রিয়েটার আছেন এই কী যেন বলে টিনের পক্ষে, তাদের বলছি, তারাই বলেছেন যে অল্প বয়সী মেয়ে তো, বাচ্চা মেয়ে তো, আর এ ভালো মতো সময় দিতে পারতো না, মাকে ঘরের মধ্যে ঢুকিয়ে রাখতো, তো মা সামনে থাকতো, তাহলে শারীরিক খিদেটা মেটাবে কী করে? যে শারীরিক খিদের জন্য সংসার ছেড়েছে, তার সাথে এই যে মেয়েটি আমাদের অভয়া, তার তুলনা করে সেই মেয়েটিকে আর কত অপমান করবেন আপনারা? সে এমনিতেই একটা অপমানের মৃত্যু পেয়েছে, মৃত্যুর পরেও অ্যাটলিস্ট এর সাথে তুলনা করে আপনারা সেই মেয়েটিকে, তার আত্মাকে কষ্ট দেবেন না। কি খারাপ লাগছিল আমি যখন শুনছিলাম যে ও এরকমভাবে বলছিল। তাহলে বুঝতে পারছেন যে দুদিন ধরে সুপরিকল্পিতভাবে সমস্ত কিছু প্ল্যান করে এমন চির দিয়ে নিয়ে গেছে মেয়েকে, যে বুঝতেও পারেনি, সন্দীপ বুঝতেও পারেনি। তো যাই হোক, যখন গেছিল ওর বাবার সাথে, যখন তারপর আবার সন্দীপের বাবার সাথে এই টিনের বাবার কথা হয়, মানে আমাদের অশুভ শক্তির কথা হয়, তখন কিন্তু বলেছিল যে এখন দাদার বিয়ে ঠিক আছে, কটা দিন পর তারপর দেখা যাবে, বিয়ে কাটাক। সন্দীপের বাবা তখন কিন্তু মেসোমশাই বলছিলেন যে ঠিক এখন তো দাদার বিয়ে, ঠিক আছে দাদার বিয়েতেও কাটাক আরামসে, তারপর না হয় দেখা যাবে, তারপরও যদি চলে আসে, এরকমভাবে বলেছিলেন। তখন উনিও কিন্তু হুম করছিলেন, কিন্তু আগের থেকে পুরো প্ল্যান ছকা,
পুরো সমস্ত কিছু ছক কষে নেওয়া। চিন্তা করতে পারছেন এরা দিনে দুপুরে কীরকমভাবে মানে টাক করে যেরকম হয় না পকেটমাররা পকেট কেটে দেয়, এরা একদম তাই। কখন আপনার পকেটটা পুরো ফাঁক হয়ে গেছে, ভেতর থেকে মাল বেরিয়ে গেছে আপনি বুঝতে পারবেন না, ধরতে পারবেন না। এই অমাবস্যা দেবী ওই রকমই সুন্দর নীতি চালান সংসারের মধ্যে, সংসারে মানে পকেটমারি করেন। এরকম জিনিস উনি রাজনীতি অনেক আগেও করেছেন, ওনার শাশুড়ির সাথেও করেছেন। আজকে দেখলাম টিনের ব্লগে যে কথা বলছে, মা কথা বলছে কার সাথে না, তার ননদের সাথে, যার বাড়িতে ঠাম্মি আছে। তো ননদের সাথে কথা বলছে, তখন হেসে হেসে কথা বলছে অমাবস্যা দেবী। আর আমাদের টিনও বললো ঠাম্মির সাথে কথা হলো, ঠাম্মির সাথে কথা হলো, কিন্তু একবারও এটা উল্লেখ করতে পারলো না যে ঠাম্মি বলেছে যে এই সময় নাগাদ চলে আসবে, আসবে না। বোঝা যাচ্ছে হ্যাঁ এরা অনেক চেষ্টা করছে বরফ গলানোর, মানে আমাদের ঠাম্মির মনে যে বরফ জমেছে সে বরফ গলানোর অনেক চেষ্টা করছে অমাবস্যা, আর বিশেষ করে টিনকে দিয়ে, কারণ টিনের প্রতি ওর ঠাম্মির একটু আলাদাই সফট কর্নার আছে। এটা হয় নাতনির প্রতি একটা আলাদাই সফট কর্নার আছে, কারণ ওদের ওই ফুল পরিবারের মধ্যে ঠাম্মিকেই দেখেছে তার চেহারার মধ্যে একটা মানে অন্যরকম একটা ব্যাপার আছে, যেটা কিনা এদের ওই অশুভ শক্তি, তার বউ, তার ছেলে, তাদের চেহারাগুলো একটু কেমন, কিন্তু ঠাম্মির মধ্যে কিন্তু একটু আভিজাত্য ব্যাপার আছে, সেখান থেকেই একটু পেয়েছে টিন। মানে চেহারার কথা বলছি, গায়ের রং এনা তেনা এগুলো দিয়ে যদি সেরকমভাবে ওয়েল ড্রেস আপ করে চুপচাপ মুখ বন্ধ করে বসে থাকে, কেউ কিন্তু বুঝবে না যে পড়াশোনা কতটা করেছে বা কোন জায়গা থেকে উঠে এসেছে, যেখানে কিনা এরকম করে নাচা হয়, এরকম করে নাচা হয়। দেখুন নাচটা খারাপ বলছি না, কিন্তু একটা থাকে না মানুষের যে কোনো নাচের মধ্যেও গ্রেস বলে জিনিস একটা, নাচে রাখি সাওয়ান্ত নাচবে, আবার এখানে দীপিকা পাডুকোনও নাচবে, কিন্তু দুটো নাচের মধ্যে দেখবেন যে বডি ল্যাঙ্গুয়েজ বা এক্সপ্রেশন, তার মধ্যেই আপনি দুটো মধ্যে ডিফারেন্ট খুঁজে পেয়ে যাবেন। এটা দিয়ে বোঝালাম যে গ্রেস কাকে বলে, ঠিক বুঝে যাবেন। তো যাই হোক সেটাই বললাম। তো বুঝলাম যে খুব ভালো করে চেষ্টা করছে যে সম্পর্ক যাতে সব ঠিক হয়ে যায়। আর টিনও দেখলাম যে টিনের মাও দেখলাম যে এখন খুব হে করে হাসছে। তো এই নতুন জায়গায় ঢোকার যেটা আর কি নতুন ফ্ল্যাট, যদি সত্যিই সেটা পেয়ে থাকে, এরা চেষ্টা করছে যে নতুন জায়গায় যদি ঠাম্মিকে পটিয়ে পাটিয়ে তাকে নিয়ে সাথে করে ঢোকা যায় তাহলে মনে হয় খুব ভালো হবে, তাহলে আর কোনো চাপ থাকলো না। সেখানে এবার কীরকম ধরনের কি পরিবেশ না পরিবেশ সমস্ত একজন বয়স্ক মহিলা থাকলে কেউই আর কি সেটাকে কোনো খারাপভাবে দেখে না। তো সেই জন্য ঠাম্মিকে মনে হয় চেষ্টা করছে আনার। তো যাই হোক দেখা যাক সেটা কি হয়। তো টিন দেখলাম যে তালের বড়া করছে, তো তালের পুরো প্রসেসিংটা দেখালো। তাল যেটা কঠিন কাজ, তালটাকে ঘষা, সেটা করলো কে না আমাদের ধানি লঙ্কা। আমাদের এই অমাবস্যা দেবী খুব ভালো করে জানে যে তার মেয়ের কতটা যোগ্যতা। তো এমনিতেও সত্যি কথা বলতে টিন তো কোনোদিনও করেনি, ও জানেই না কিভাবে করতে হয়, কারণ পাঁচটা বছর শ্বশুরবাড়িতে ছিল, অত্যাচার হয়েছে প্রচুর বলেছে সেটা, সেই জন্যই তো এখন একজন এরকম একটা ভিকটিমের সাথে নিজেকে তুলনা করতে পারছে। তো প্রচুর অত্যাচার হয়েছে, কিন্তু সেই অত্যাচারের মধ্যে এতবার তালের বড়া হয়েছে, কিন্তু ওকে দিয়ে কোনোদিনও তালটা ঘষানো হয়নি, যেটা কিনা সবচেয়ে কঠিন কাজ। এই তাল ঘষাটা ভীষণ কঠিন কাজ। যারা আর কি মানে খায়, তাদের খুব খেতে ভালোবাসে, তারা করে ঠিকই, কিন্তু তারপর বলে যে এইটা ভীষণ কষ্টের কাজ। তো সেটা কে করলো? আমাদের ধানি লঙ্কা। আর টিন কি করলো না নারকোল কুড়ালো, যেটা অপেক্ষাকৃত অনেক সহজ কাজ। তো সেটা এবার পুরো প্রসেসটা আপনারা জানেন, যারা যারা তালের বড়া বাড়িতে বানিয়েছেন তারা ভালো করে জানেন কি কি লাগে, সেই সমস্ত কিছু দেখালো। তো তারপর ওই যে মণ্ড, সেই সমস্ত কিছু মানে কঠিন সব কাজটা কিন্তু করলো কে? ধানি লঙ্কা। আসল কঠিন কাজটা করলো ধানি লঙ্কা। কিন্তু তারপরে তাকে আর কোনো রকম কোনো সিনে কোনো কৃতিত্বতে রাখাই হলো না। আসল কাজটা করে দিয়েছে, ওই তালের কাঠটা বার করে দিয়েছে, ব্যাস এবার তুমি যাও, তোমার কাজ হয়ে গেছে। আর তোমাকে এখানে কোনো এমনিতেও ঘষছিল যখন, সেটুকুও পর্যন্ত দেখায়নি। ওরা কিন্তু ঘষতে খুব কষ্ট হয়, সেটাও কিন্তু দেখায়নি। তো এমনভাবে দেখালো ও ছাড়াচ্ছিল ওরকম, ওটা কোনো ব্যাপার না, বরং এই যে এরকম করে নারকোলটা ঘষছে টিন, ওটা অনেক কষ্টের কাজ। তো সেটা ওই কষ্টটাও দেখালো। কিন্তু ওর ধানি লঙ্কা বৌদি, সে তো ওটা কোনো ব্যাপার না, এরকম মশা মারে যেরকম সেরকম একটা কাজ। তো সেই জন্য সেটা আমাদের দেখালো না। দেখি ও তারপর একেবারে পাল্পটা নিয়ে বাদবাকি প্রসেসিং
ওই সব দেখালো যে ও সব জানে, সমস্ত ও করেছে। তো যাই হোক, তারপর বড়া যখন ভাজার কথা তখনও কিন্তু টিনই ভাজলো। তো দেখলেন এবার যখন বাপের বাড়িতে এসছে, বাপের বাড়িতে যখন বড়া ভাজা হবে তাহলে তখন তেল ঢালার বহর দেখেছেন, কত তেল। আর নিজের ফ্ল্যাটে যখন ভাজা হচ্ছিল তখন এই অল্প তেলেই হয়ে যাবে, অল্প তেলেই হয়ে যাবে। আমি টিনকে দেখেছি, এটা এখানে আজকে নয়, অনেক দিন থেকে দেখেছি যে ও বাপের বাড়িতে যখন তেল ঢালে তখন একদম ওর হাত এরকম চলে যায়। আর ওখানে গিয়ে দেখছিলাম তখন অল্প অল্প তেল। আমি না অল্প তেলে রান্না করি, আমি সব অল্প তেলে অল্প 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 করি, বুঝতে পেরেছেন? এই হচ্ছে টিনের ভণ্ডামি, এটাও একটা টিনের ভণ্ডামি। তো দেখলাম পুরো ডুবো তেলের মধ্যে বড়া ভাজা হয়েছে, বড়াগুলো ভাজা ভালো হয়েছে, দেখে মনে হলো ভালো হয়েছে। তো সেখান থেকে তারপর যখন ভাজার পর দেখলাম একটা বাটিতে 4টে রেখে দিয়ে বলল যে এই যে এইটা আমরা রেখেছি আমাদের মানে বাড়ির বড়রা, পূর্বপুরুষ, তাদের উদ্দেশ্যে আমরা এটা দিয়েছি। এই শিক্ষাটা আমাদেরকে ছোটবেলা থেকে বাবা মা দিয়েছে। তোমার বাবা মা বাড়ির বড়কে যথা সম্মান দিয়ে বাড়িতে রাখতে পারে না, আর মানে যে এখনো বেঁচে আছে আর যারা বেঁচে নেই তাদের জন্য কটা বড়া সাইডে রেখে তুমি তোমার শিক্ষার পরিচয় দিচ্ছ। যদি আমরা না জানতাম তোমাদের বিষয়টা আসল, তাহলে দিতে তাও একটা মানা যেত। যেখানে একজন বয়স্ক ভদ্রমহিলা, মানে প্রায় ওনার 70 বছরের ওপরে বয়স, সেখানে এখনও তাকে কাজ করে খেতে হচ্ছে। কদিন এসছিল তোমাদের বাড়িতে, দেখেছিলাম এমন বিহেভিয়ার তোমার মা করেছে, পরের দিকে আর তারা একে অপরের সাথে চোখে চোখ দিয়ে কথা বলতে পারতো না, চোখে চোখ দিয়ে কথা বলতে পারতো না। নিজে সারাক্ষণ রিলস করতো, আর ওনাকে দিয়ে ওই গরমের মধ্যে যে উনি খুব ভালো পারেন, উনি খুব ভালো পারেন বলে বলে ওনাকে দিয়ে রান্না করিয়েছে। তুমিও কম করনি ঠাম্মি, খুব ভালো ফ্রেঞ্চ ফ্রাইজ করতে পারো, ওই গরমের মধ্যে ওনাকে দিয়ে ওগুলো করিয়েছেন। তো তোমরা যে কত তোমাদের বাড়ির বয়োজ্যেষ্ঠদের সম্মান দাও তার নমুনা আমরা সবাই দেখতে পাচ্ছি, সবাই দেখতে পাচ্ছি। যে যখন উনি চলে যাচ্ছেন তোমার মা একবার সামনে এসে দাঁড়ালো না, পর্যন্ত একদম দাঁড়াতে পারলো না। এমনকি যে সেই দিন দাদা ভাই টোটো করেও দিয়ে আসেনি, যখন ওরা যখন যাচ্ছিল ট্রেনে করে যখন যাবে তার জন্য স্টেশন অবধি দাদাভাই দিয়ে আসেনি, ওরা একটা এমনি রানিং টোটো ধরে তারপর গেছে। ঠাম্মি আর তোমার পিসির ছেলে আর তার কাকার ছেলে, পরিষ্কার মনে আছে, কারণ ওরা তো জানতো যে ঠাম্মিরা এই সময় যাবে। তোমার দাদাভাই তখন থাকতে পারেনি, কিন্তু আমি জানি বাহানা, ভাড়া আছে তো বাহানা দিয়ে এই সমস্ত কিছু। ওই যে বললাম তোমার মা খুব ভালো জানে, খুব ভালো পারে, দরকার নেই তুই যা তোর কাজে, হয়তো এরকম বলেছে, এটা অনুমান করে বললাম। ওনাকে উনি যে কীরকম কূটনীতি করেন এতদিন আমরা সবাই বুঝতে পেরে গেছি, খুব ভালো করে বুঝতে পেরেছি। না হলে দেখো না সন্দীপের সাথে সম্পর্ক আবার শুধরে নেওয়ার জন্য কীরকম কূটনীতি করে তোমরা, তোমার বাড়ির তোমার বাবা মা, তাই না, তোমার বাবা মায়েরই তো বুদ্ধি, এটা তো তোমার নয় যে মেয়ে যাবে কিন্তু শাশুড়ির সাথে ঘর করবে না। তোমার বাবা মা শুধু বাটি করে বড়া রাখতে দিয়েছে, বড়া রাখতে শিখিয়ে দিয়েছে যে যখন বড়া ভাজবি তাহলে তখন পূর্বপুরুষ আর যত বড় বয়োজ্যেষ্ঠ আছে তাদের নাম করে এক বাটি বড়া রেখে দিবি, তাহলেই যথেষ্ট। তাদের সাথে তাদের যখন তারা সামনে থাকবে তাদের কোনো সম্মান দেওয়ার দরকার নেই। এমনকি অন্য বাড়ি মানে শ্বশুর বাড়িতে গিয়েও শাশুড়িকে বিদায় করার চেষ্টা করবি কেন? সে ওই বাড়ির বয়োজ্যেষ্ঠ নয়? কি চেয়েছিলে? ও এই বয়সে শ্বশুর শাশুড়িকে আলাদা করতে চেয়েছিলে। ওরা ওই যেহেতু ওদের আলাদা একটা ঘর আছে, সেই ঘরটার প্রোটেকশনের জন্য উনি ওই ঘরে থাকেন, মানছি। এখন তো তাও এই বাড়িতে নিয়ে চলে এসেছেন, ওই বাড়িতে রাখেনি না। তাহলে চিন্তা করে দেখো, চেষ্টা করেছিলে সন্দীপের বাবা মাকে আলাদা করতে। আর এই বড়া রাখা শিক্ষা, তোমাদের ওই শিক্ষায় ক্যাঁতায় আগুন, ওই ক্যাঁতা কুড়ানি না তুমি নাম পেয়েছো, তোমার এই শিক্ষার ক্যাঁতায় আগুন, তোমার মা বাবার শিক্ষা। তোমার মা বাবা যদি সত্যিই তোমাকে শিক্ষা দিতে পারতো তাহলে আজকে তোমার এই অবস্থা হতো না। প্রথমেই তুমি কি করতে বলো তো, মানুষকে ধোঁকা দেওয়ার শিক্ষা পেতে না, ধোঁকা দেওয়ার শিক্ষা পেতে না, একজনের সাথে নাটক করার শিক্ষা পেতে না, বুঝতে পেরেছো? দিনের পর দিন এই যে এতগুলো মানুষকে ঠকানো, যারা তোমার ব্লগ হাঁ করে দেখে তোমাকে একটা কোনো এক গায়ের বধূ ভেবে
সুন্দরভাবে তোমাকে মানে এত ভালোবাসতো, তাদেরকে দিনের পর দিন ঠকাতে না, নাটক করে। তোমার এই শিক্ষার ক্যাথায় আগুন, বুঝতে পেরেছ? বড়া, ওই বড়া আবার নিজেরাই, আমি জানি ওই বড়াটা রাখা হবে আর তারপর ওই ওদের বিড়ালগুলোকে খাইয়ে দেওয়া হবে, সেগুলো আর আমাদের দেখানো হবে না। নাম করে রেখে বিড়ালগুলোকে খাইয়ে দেবে। বিড়ালগুলোকে তো যা পারে তাই খাওয়ায় বাবা, সত্যি যে হার মানে দিনের পর দিন বিড়ালগুলোকে নিয়ে কন্টেন্ট, আজকেও দেখলাম রোজ কন্টেন্ট, কিন্তু তাদেরকে একটা হেলদি খাবার, একটু দুধ, একটু মাছ দিয়ে ভাত মেখে ওদের জন্য আলাদা, বাড়িতে যখন ওরা পোষ্যর মতো করে থাকে, বিশেষ করে ছোট বাচ্চাটা যখন পোষ্যর মতো করে থাকে, তার জন্য একটু আলাদা মাছ এনে একটু ভাতের সাথে মেখে দেওয়া কোনোদিনও করে না। মুড়ি ফুড়ি বিস্কুট এইসব দেয়। আর বিড়ালগুলো দেখলাম অভ্যেস আছে, ওরা যা দেয় তাই খেয়ে নেয়, ওরা নিরামিষও খেয়ে নেয়, সেটা অভ্যেস ছোটোবেলাতেই করানো খুব ভালো। সেরকম অভ্যেসে করলে বিড়াল সত্যিই খায়, সেটা আমি দেখেছি। তো যাই হোক, আজকে আরেকটা জিনিস দেখলাম যে মাছ আনা হয়েছে, পাঙাশ মাছ। তো টিন তো পাঙাশ মাছ খেতে ভালোবাসতো না, আগে শুনেছিলাম। তো যাই হোক, এখন বাড়িতে যেটা হবে সেটাই খেতে হবে, কিছু করার নেই। আর তার সাথে আনা হয়েছে কি না, লোটে মাছ। বৌদি খেতে ভালোবাসে, সেই জন্য লোটে মাছ এনেছে। আমি জানি এটা নিয়ে সবাই ধন্য ধন্য করবে। এই আর আগের দিনই টিন বৌদির ভালোবাসা ভাত, সেটাকে প্রায়োরিটি দিয়ে দেওয়া হয়েছে বলে কীরকমভাবে তাকে টোন করেছিল। আর বৌদিও বলেছে, আর কতবার শোনাবে, আর কতবার ভেতো বাঙালি কথাটা শোনাবে। তো যাই হোক, টিন বলেছিল আর বেশি না, আর 3 দিন শোনাবো। তো আমরা গুনছি বসে, গুনছি আবার কবে তুমি ওকে ভেতো বাঙালি বলো। তো যাই হোক, কি না লোটে মাছ, যেটা সবচেয়ে মনে হয় কম দাম, সেই লোটে মাছ এনে কৃতার্থ করে দিয়েছে যে বৌদি ভালোবাসে, তো বৌদির ভালোবাসার জন্য আমরা আজকে লোটে মাছ নিয়ে এসেছি। সত্যি কিচ্ছু বলার নেই। বৌদির ওপর যে তোমার রীতিমতো হিংসে হচ্ছে, সেটা কিন্তু সবার চোখে পড়ছে। কারণ বৌদিকে মা বেশি প্রায়োরিটি দিচ্ছে, আর দেবেই, আর এটা দেওয়া উচিত। কারণ তুমি যখন তোমার শ্বশুরবাড়ি পেয়েছিলে প্রথম তখন কিন্তু তুমি আর তোমার বাপের বাড়িকে কোনো রকম কোনো প্রায়োরিটি দাওনি। আসতেই না, আসা শুরু হলো কবে আবার, জবের থেকে নাকি এই তোমার এই কি যেন বলে কাকার ছেলে বন্ধু, জবের থেকে তার সাথে যোগাযোগ, তার সাথে সে জবে থেকে লাইফে আসলো, তখনই তোমার বাপের বাড়ির প্রতি আবার টানটা বাড়লো। তার আগে তুমি আসোনি। এমনকি ওদের মধ্যে এত মানে একটা অশান্তি, পারিবারিক অশান্তি, অনেক কিছু চলেছে, যেটা আমরা সবাই খবর পেয়ে গেছি। সে সময়ও তুমি ঘুরে একবারও দেখোনি। তখন ভেবেছিলে যে সেগুলো যদি সামনাসামনি চলে আসে তাহলে তো ওয়াইটিতে তুমি মুখ দেখাতে পারবে না, কারণ তুমি তো তখন প্রচণ্ড মানে কি বলবো, সবার কাছে একটা সম্মানীয় ব্যক্তি। তো তোমার এই বাপের বাড়ি কেচ্ছা যদি কেউ জেনে যায়, তাহলে তো তুমি মুখ দেখাতে পারবে না। তোমার বক্তব্য কি বলো তো, কেচ্ছা থাকবে, নোংরামি থাকবে, সমস্ত থাকবে, কিন্তু যেন কেউ জানতে না পারে। তুমি হচ্ছ এইরকম একটা হিপোক্রেট ভণ্ড, বুঝতে পেরেছ? তো তোমাকে নিয়ে কথা অবশ্যই বলবো। তুমি কেন, তোমার মতো এরকম সবাইকে নিয়ে কথা অবশ্যই বলবো। যদি মনে হয় যে না আমাকে নিয়ে কথা আমি চাই না, তাহলে আর দিও না ব্লগ। তুমি দেখাবে না, পাবলিক করবে না, তখনই আর বলতে পারবো না, বুঝতে পেরেছ? তো এখন টিনের প্রচুর দালালরা, এজেন্টরা সব আসছে কমেন্ট করতে আসছে যে ওকে নিয়ে কাটাছেড়া লজ্জা করে না, যে কিনা নিজে দিনের পর দিন কাটাছেড়া করে গেছে। আজকে এই আসানসোলওয়ালি কোথা থেকে আসলো? আসানসোলওয়ালির সাথে তুমি কথা বলনি, সেটা কি ছিল? তোমার সাথে অন্যায়ের কথা বলছো? তুমি অন্যায় করে বাড়ির থেকে বেরিয়ে যদি চুপচাপ মুখ বুজে নিজের মতো নিজের লাইফ কাটাতে, ব্লগিং করতে, যা করতে সেগুলো যদি চুপচাপ, তোমাকে যদি সন্দীপ কিছু বলেও থাকে, তার মনের জ্বালা ছিল, কারণ তুমি তাকে ঠকিয়েছো। সেটাও যদি তুমি বুঝে নিজের মতো নিজে এগিয়ে যেতে, আজকে এইরকম কাটা ছেঁড়া যাই হোক কিছু হতো না। হ্যাঁ, ভিডিওর মধ্যে তুমি ভুল দেখাবে, ভুল উচ্চারণ করবে, সেগুলো নিয়ে কন্টেন্ট তৈরি হবে, যেটা কিনা তুমি নিজেও বলেছো যে কন্ট্রোভার্সি করো, আমি চাই কন্ট্রোভার্সি করো। তুমি কি ভাবছো সেই ভিডিও ফুটেজটা আমার কাছে নেই? অবশ্যই রয়েছে। আর এই যে যদি সত্যি কাউকে হুড়কো দেওয়া হয়, আমি বলবো, আমি জানি না কাকে হুড়কো কি করবে,
যদি কারোর প্রয়োজন পড়ে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন, আমি দিয়ে দেবো। যদি আপনাদের নিয়ে আপনাদের মুখ কেউ বন্ধ করতে চায় আমাকে দেবে, বলবেন আমার কাছে রয়েছে, আমি দিয়ে দেবো। যেখানে টিন নিজে বলছে যে হ্যাঁ কন্ট্রোভার্সি করো, আমি চাই তোমরা কন্ট্রোভার্সি করো, তো তুমি গাছে তুলে দেবে দিয়ে মই কেড়ে নেবে তাহলে তো হবে না। তবে আবারও বলছি, যেটা ভিডিওর মধ্যে দেখা যায়নি বা যার কোনো প্রমাণ নেই সেই কথাগুলো বলতে কিন্তু স্টেটমেন্ট হিসাবে বলতে কিন্তু মানে বললে আপত্তি করা যায়। বাদবাকি কেউ দেখলো, দেখে অনুমান করলো, অনুমানের জন্য কাউকে কোনো রকম কোনো কিছু করা যায় না। অনুমান মানুষ করতেই পারে। তো যাই হোক, সেখানেই বলছি যে তুমি কম কাটাছেড়া করেছো এই আসানসোলবালিকে লাগাওনি, সন্দীপের পেছনে আসানসোলবালিকে লাগাওনি, তার সাথে তুমি কথাবার্তা বলনি, তার সাথে তুমি ভেতরে ভেতরে ষড়যন্ত্র করনি, এই সমস্ত কিছু করে দিয়ে এখন তুমি কি বলছো যে তোমার সাথে কাটাছেড়া হচ্ছে। আজকে সেই মেয়েটিকে পিছনে লাগিয়েছিলে, তাকে নিয়েও কম হয়েছিল? তাহলে তুমি ষড়যন্ত্র পর্যন্ত করতে চাওনি, তুমি মিথ্যা কেস করেছো, তুমি ষড়যন্ত্র করেছো, তুমি মানে জঘন্যভাবে সন্দীপের ফুল ফ্যামিলিকে তুমি তাদের বিরুদ্ধে লোক নামিয়ে দিয়েছো। লজ্জা করে না? এই যে জলপাইগুড়ির কাকু কাকিমা এত ভালোবাসতেন তোমাকে, যে যখন এই ঘটনার পর তোমাদের এই ঝামেলার অশান্তির পর এসে সবার আগে জলপাইগুড়ি থেকে তোমার সাথে দেখা করেছে, আগে সন্দীপের সাথে দেখা করেনি, আগে তোমারটা শুনতে চেয়েছে, তোমার বক্তব্য শুনতে চেয়েছে, তোমার জিনিসটা বুঝতে চেয়েছে। তারপরে সেই জলপাইগুড়ির কাকু তার বন্ধু তাদেরকে জড়িয়ে শিলাদেবীর নামে নোংরা থেকে নোংরাতর কথাবার্তা তোমার এই দালাল কাম এজেন্টরা পোষা গোলামগুলো বলছিল, আর সেগুলো তুমি কমিউনিটিতে ঝোলাচ্ছিলে। তোমার লজ্জা করে না? তখন মনে হয়নি যে কাটাছেড়া? তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা আমি এই অবধি রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। মিপ সেটা সাইনিং অফ। লাভ ইউ অল।